গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাহিত্য সঞ্চয়নের ষষ্ঠ পাঠের অন্তর্গত লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটি আমরা বেশ কয়েকটি ক্লাস জুড়ে পড়েছি। তো সেই গল্পের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আলাদা করে আলোচনা করার মতো। হুম? তো আজকে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো এই প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটির সারমর্ম বা বিষয় সংক্ষেপ নিয়ে একটু আলোচনা। উম, অর্থাৎ আমরা যে গল্পটি এতগুলো ক্লাস মিলে পড়েছি, গল্পের বিষয়বস্তুগুলি সেগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং গল্পের মধ্যে অন্তর্নিহিত অর্থ, হুম, সেগুলো পুরোটাই আমরা পড়েছি। তো সেই গোটা গল্পটির একটা সারমর্ম বা বিষয় সংক্ষেপ নিয়ে আজকে আলোচনা করব এবং গল্পটির নামকরণে কতটা সার্থকতা লাভ পেয়েছে বা যথার্থ হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং গল্পের মধ্যে উল্লিখিত চরিত্রগুলি, যে লেখক, লেখকের বন্ধু সোমেশ, এছাড়াও যে তাদের বলা দুটো গল্প, তাদের মধ্যেও যে চরিত্রগুলি রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং আরেকটা কথা বলার, যে তোমাদের অনেক সময় গল্পের লাইন তুলে প্রশ্ন করা হয়। তো যে সে লাইনটার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছে, কেন, কি, তো সেটা নিয়ে আমি আর আলাদা করে আলোচনা করছি না। কারণ গল্পটা এরকম লাইন বাই লাইন ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেই পড়ানো হয়েছে। তোমরা গল্পগুলো যদি ভালো করে শোনো, ক্লাসগুলো বা ভালো করে দেখো, তাহলে সেগুলোর উত্তর তোমরা সেখানেই পেয়ে যাবে। কেমন? তো চলো এখন গল্পের বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ, সারমর্ম নিয়ে আলোচনা করা যাক। তো লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা এই নিরুদ্দেশ গল্পটির বিষয় সংক্ষেপ বা সারমর্মতে যাওয়ার আগে আমরা গল্পটির উৎস সম্পর্কে আরেকবার মনে করে নেব। তো তোমাদের মনে আছে তো যে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? বলো তো দেখি। বাহ! তো এই গল্পটি প্রেমেন্দ্র মিত্রের লেখায় নিরুদ্দেশ গল্পটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে সামনে চড়াই নামক গল্প সংকলনে সংকলিত হয় এবং সেখান থেকেই পাঠ্য হিসাবে এই গল্পটি নেওয়া হয়েছে। তো এই পুরো গল্পটা আমরা পড়েছি। তো পুরো গল্পটা পড়ে আমরা বলতে পারি যে গল্পটি মূলত দুটি কাহিনী নিয়ে একটা গল্প গড়ে উঠেছে। এবং সেটা গল্পের লেখক এবং লেখকের বন্ধু সোমেশ, এই দুজনের বলা দুটো আলাদা মাত্রার বা বলা যায় ভিন্ন মাত্রার আহ, দুটি নিরুদ্দেশ হওয়ার গল্প। হুম, তো এই যে লেখক, তিনি একটা গল্প বলেন এবং সোমেশ, সেও একটি গল্প বলে। এই নিরুদ্দেশ হওয়ারই গল্প, তাই তো? তো লেখক যে গল্পটি বলেন সেটা একটা আহ, সহজ সরল, জটিলতাহীন একটা পারিবারিক মান অভিমানের থেকে নিরুদ্দেশ হওয়ার একটা স্বাভাবিক একটা গল্প। এবং লেখকের বন্ধু সোমেশ, সে একটু অন্য রকমের গল্প বলে, যে লেখকের মতো এরকম স্বাভাবিক সেটা নয় বা সহজ সরল সেটা নয়, সেটা একটু আলাদা মাত্রার গল্প। সেই নিরুদ্দেশ হওয়ার পিছনে কিছু সত্যিকারের ট্র্যাজেডি রয়েছে, এরকম একটা গল্প বলে লেখকের বন্ধু সোমেশ। তো লেখকের বলা একটা গল্প এবং সুমেশের বলা একটা গল্প, এই দুজনের বলা গল্প নিয়েই গল্পটি এগোয়। এবং মূল চরিত্র হিসাবে আমরা লেখক এবং সোমেশকে দেখতে পাই এবং তাদের বলা যে দুটো কাল্পনিক কাহিনী বা গল্প, তার মধ্যে আরো কিছু কাল্পনিক চরিত্র আমরা দেখতে পাই, তাই তো? তো কি দেখি আমরা, যে গল্পটি কি ছিল না, দেখি যে এক শীতকাতুরে বৃষ্টির দিনে কি হয়, না, লেখকের মন ভার থাকে এবং লেখকের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীরও মন ভার থাকে। এবং সেদিনই লেখকের বাড়িতে
লেখকের বন্ধু সোমেশ আসে এবং সোমেশও যেন ভারাক্রান্ত হয়ে থাকে। তারও মন ভার থাকে। তো সেই রকম একটা পরিবেশ বা সেরকম একটা পরিস্থিতি, সেটা থেকে কাটানোর জন্য লেখক আহ খবরের কাগজের একটা বিজ্ঞাপনের কথা বলেন তার বন্ধুকে, এবং তাতে কিছু উৎসাহ দেখতে না পেয়ে, এবং সেই বিজ্ঞাপনটি তো নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন। তো সেই নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন শুনেও সুমেশের কোনো যখন উৎসাহ না দেখতে পায় এবং একই রকমই পরিবেশ থাকে, তখন গল্পের লেখক তিনি একটা কাল্পনিক গল্প বলা শুরু করেন, যে তার মতে কি কি কারণ হতে পারে এই নিরুদ্দেশ হওয়ার পিছনে। হ্যাঁ, সেগুলো নিয়ে বলতে গিয়ে তিনি একটা কাল্পনিক কাহিনী বলেন, এবং সেই কাল্পনিক কাহিনী যেটা বললাম, যে সহজ সরল একটা পারিবারিক মান অভিমানের থেকে হওয়া নিরুদ্দেশ। তো কি ছিল, আমরা কি দেখি না, একটি ছেলে যে থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরে, পড়াশোনা করে না, একদমই অমনোযোগী, এবং বাড়ির বড়দের কথাও শোনে না। সে রোজ লেট করে ফেরে, এবং তার ফলে তার বাবা তাকে বকাবকি করে, এবং শুধু বকাবকি বলতে তাকে বাড়ি থেকে বের বের হয়ে যাওয়ার কথাও বলে। তো সেই সময় তার ছেলে, সে সেই মান অভিমান থেকে বাবার বকুনি খেয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়, এবং তার ফলে সেই ছেলেটির মায়ের যে দুর্দশা হয় সেটা লেখক এখানে বর্ণনা করেছেন। যে আহ, ছেলেটির মা, আহ, তিনি বিছানা সজ্জা হন, খাওয়া দাওয়া ছেড়ে দেন, এবং সারাক্ষণই কাঁদতে থাকেন ছেলের জন্য, ছেলের শোকে। এবং দেখা যায় ছেলের জন্য নানান রকম চিন্তা করতে, যে কিছু করে না বসে, বা কিভাবে থাকছে এই শীতের দিনে। হ্যাঁ, এরকম নানান ধরনের ভাবনা তার মনে ফুটে ওঠে। এবং ছেলেটির বাবা, যিনি তাকে বকুনি দিয়েছেন, তিনি বাইরে থেকে একটা কঠিন ভাব আহ, বজায় রাখার চেষ্টা করছিলেন, কিন্তু মনে মনে তিনিও কষ্ট পাচ্ছিলেন ছেলের জন্য। প্রথমে তার মনে একটা আশা ছিল যে এই গেছে, হয়তো কোনো বন্ধুর বাড়িতে রয়েছে, আবার ফিরে আসবে, এরকম একটা ভাবছে, মানে ভেবেছিলেন তিনি। কিন্তু পরের দিনও যখন ছেলেটি না ফেরে, এবং ছেলেটির মায়ের দুর্দশা দেখে তিনি আর থাকতে না পেরে তিনি কি করেন না, একটা আহ, খবরের কাগজের বা সংবাদপত্রের অফিসে যান। সেখানে গিয়ে ছেলের জন্য বিজ্ঞাপন বের করার অনুরোধ করেন। করে তিনি বাড়ি ফিরে আসেন, এবং সেখানে অনেকটা ঝামেলা পেরিয়েই তারপরেই তিনি বিজ্ঞাপনটা দেওয়ার আহ মানে কি বলে সুযোগ পান। তারপর তিনি যখন বাড়িতে ফিরে আসেন, সেই বলে আসা সেই বিজ্ঞাপন খবরের কাগজে বেরোনোর আগেই তার তার ছেলেও বাড়ি ফিরে আসে। হ্যাঁ, তো লেখকের মতে এই যে গল্পটি তিনি বলেছেন, লেখকের মতে বেশিরভাগ নিরুদ্দেশ হওয়ার কাহিনী ঠিক এরকমটাই হয়ে থাকে। এবং এর পরবর্তী যে গল্পটি শুরু হয়, সেটা লেখকের বন্ধু সোমেশ গল্প বলা শুরু করে, যে সোমেশের মতে যে সব নিরুদ্দেশ হওয়ার গল্প এরকমটা হয় না। কোনো কোনো নিরুদ্দেশ নিরুদ্দেশ হওয়ার গল্পের পিছনে কিছু সত্যিকারের ট্র্যাজেডি থাকে। হুম তো সেই ট্র্যাজেডিময় একটা গল্প সোমেশ করে, এবং এরপরেই শুরু হয় দ্বিতীয় গল্পটি। এবং দ্বিতীয় গল্পটি কি ছিল না, আমরা দেখতে পাই যে শহুরের একটা গল্প বলেন সোমেশ। তো গল্পটা শুরু করে এভাবেই যে আহ দীর্ঘদিন ধরে, এবং কি বলে, একটা খুবই পরিচিত একটা সংবাদপত্রে দীর্ঘদিন ধরে একটা বিজ্ঞাপন বেরোয়, এবং সেই বিজ্ঞাপনটি ছিল তার মায়ের আকুতি, তার ছেলেকে নিয়ে, যে তাকে ফিরে আসার কথা বলেন। তো যে ছেলেটি নিরুদ্দেশ হয়, সে ছেলেটির নাম ছিল শোভন,
এবং শোভন ছিল একটু অন্য রকমের মানুষ, আহ নির্লিপ্ত মনের মানুষ। হ্যাঁ, তাই বাবা মায়ের যে আপত্তি সেটা সে লক্ষ্য করেনি বা খেয়াল করেনি, খেয়াল করলেও তার বাড়ি ফেরার কথা মনে হয়নি। তো সেই বিজ্ঞাপন হিসাবে সংবাদপত্রে দীর্ঘদিন ধরে কিছুদিন মায়ের কাতরতা লক্ষ্য করা যায়। প্রত্যেকদিন তার ছেলেকে বাড়ি ফেরার কথা বলেন। তারপর ধীরে ধীরে মায়ের কাতরতা শেষ হওয়ার পরে তার বাবার এক কাতর বিজ্ঞাপন আসে। তার বাবা বলেন যে মায়ের অসুস্থতার কথাও বলেন, যে মায়ের শরীর খারাপ হয়েছে, বিছানা সজ্জা হয়েছে, ফিরে আসো। এরপর ধীরে ধীরে আরো কাতরতা বাড়তে থাকে। এবং একটা সময় বলতেও দেখা যায় যে এবার যদি না ফেরো তাহলে তোমার মায়ের সঙ্গে বুঝি আর দেখা হলো না। এরকম আবেগপূর্ণ আহ কথা ছেলের জন্য বলেন, লেখেন, যাতে তার ছেলেটি বাড়ি ফিরে আসে। হুম। এবং তবুও দেখা যায় শোভন বাড়ি ফেরে না। এবং একটা সময় সেই বাবার বলা বা সেই বিজ্ঞাপন যেটা বেরোতে থাকে, সেটা ধীরে ধীরে কাতরতা থেকে দুর্বলতাতে পৌঁছায়। এবং দুর্বলতা থেকেও একটা সময় দেখা যায় আহ শোভনকে ফিরে আসার কথা আর বলা হয় না। সেখানে একটু বিজ্ঞাপনের ধরন একটু বদলে দেন ছেলেটির বাবা বা শোভনের বাবা। যে আহ, শোভনের বর্ণনা দিয়ে এবং কিছু পুরস্কার ঘোষণা করে বলা হয় যে শোভনকে যদি কেউ খুঁজে দিতে পারে এরকম কিছু পুরস্কার দেওয়া হবে। তো সেই পুরস্কারের আহ মানে পরপর আরো বেড়ে যায়, যে দিন দিন টাকার পরিমাণ বেড়ে যায়। তো এরকম চলতে চলতে একটা সময় কোনো বিজ্ঞাপনই আর বের হয় না। তো সেই সময় শোভন এরকম খামখেয়ালিপনা একটা মনের মানুষ বা নির্লিপ্ত মনের মানুষ হয়েও শোভনের সেই সময় তার মনটা বিচলিত হয়, যে আর বিজ্ঞাপন কেন বেরোচ্ছে না, এরকম। তো সেই সময় 2 বছর পর সে তার দেশের বাড়িতে ফেরে এবং তার মনে হয় বাড়ি যাওয়ার কথা। সে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে আবার অন্যরকম ঘটনা ঘটে। হ্যাঁ, যে তার বাড়ির লোকই তাকে চিনতে পারছে না। এবং শোভনের পরিচয়ও দেয় সময়, যে শোভন জমিদার বাড়ির ছেলে। হুম, এবং উম, তার সেই জমিদারি বাড়ির একমাত্র উত্তরাধিকারী সে। এবং সে যখন ঢোকে বাড়িতে যায়, আহ তো বাড়ির বাইরে সেই নায়েব মশাই বা যারা আরো কর্মচারী ছিলেন তারা কেউই শোভনকে চিনতে পারে না। এবং এমনকি খাজাঞ্চি মশাই, সেও পুরানো কর্মচারী, তাও শোভনকে চিনতে পারে না। এমনকি বাড়ির ভিতরে ঢুকতেও দেয় না। হুম। তো তারপর সেই তার কারণটাও নায়েব মশাইরা বলেন শোভনকে। এবং তারা যে অবিশ্বাস করছেন, শোভনকে যে অবিশ্বাস করছেন যে এ শোভন নয়, সেটার পিছনেও কিছু কারণ ছিল, সেটাও বলেছে নায়েব মশাই। যে আহ, এর আগেও আরো দুজন এসেছিল, যে তারাও শোভনের মতোই দেখতে। হ্যাঁ। এবং আরো দেখা যায় যে আহ আরো একটা খবর তারা পায়, শোভনের মৃত্যুর সংবাদ, যে কিছুদিন আগে সে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছে। তাই এখন যে যাকে দেখছে তারা, সে তো শোভন হতেই পারে না, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে জন্মে গিয়েছিল। তাই তারা আরো শোভনকে বিশ্বাস করতে পারছিল। এরপর হঠাৎ তার বাবাকে বাইরে আসতে দেখা যায়। এবং সে মানে শোভন দৌড়ে তার বাবার কাছে যায় এবং বাবা বলে ডাকতেও তার বাবাও তাকে চিনতে পারেন না, যে এই তার ছেলে শোভন বলে। এবং এরপরে আরো ট্র্যাজেডি পর্ব আসে, যখন ছেলেটিকে তো তার বাড়ির কেউ চিনতে পারছেই না, উপরন্তু তার মা শয্যাশায়ী এবং মৃত্যু পথযাত্রী, আহ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এবং তার মায়ের ইচ্ছে এবং আশা এখনো যে তার ছেলে ফিরে আসবে বা তার ছেলেকে একবার দেখা, এটা তার মায়ের ইচ্ছে মৃত্যুর আগে।
তাই জন্য জমিদার বাবু নিজে অর্থাৎ সোমেশের সরি শোভনের বাবা সেই জমিদার বাবু নিজেই শোভনকে উম, বলেন বা অনুরোধ করেন যে সে যেন তার মায়ের হারিয়ে যাওয়া ছেলে সেজে তার মায়ের সামনে যেতে এবং তার দরুন তাকে কিছু টাকাও দেওয়া হয়, পারিশ্রমিক হিসাবে টাকাও অফার করেন আর কি জমিদার বাবু। তো এখানে দেখো একটা একটা ছেলের আহ, তার নিজের বাড়িতে ফিরেছে এতদিন পর, নিজের বাড়ির মানুষের কাছে, নিজের পরিবারের কাছে, কিন্তু সেই পরিবারের মানুষজন তাকে চিনতে পারে না, তাকে আর কাছে টেনে নিতে পারছে না। কেননা শুধুমাত্র এই তুচ্ছ বা সামান্য কিছু ঘটনার জন্য, কিছু ফ্যাক্টের জন্য তারা নিজের ছেলেকে তারা আগলে নিতে পারছে না, বা শোভন সে তার সে তার পরিবারের কাছে ফিরতে পারছে না এই সমস্ত তুচ্ছ ফ্যাক্টের কারণে বা আহ, ঘটনার কারণে। তো এই যে শোভনের যে পরিণতি, মানে এটা তার আর কিছুই রইলো না। হুম, পুরো নেই হয়ে গেল সে। সে নিজে বিদ্যমান, তার অস্তিত্ব বিদ্যমান, কিন্তু তার পরিবার কেউ নেই তার কাছে। সে একেবারেই একা হয়ে গেল, তার পরিবার থেকেও নেই। হ্যাঁ, তার পরিবারের কাছে সে ফিরতে পারছে না। এটা কতটা কষ্টের সেটা তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এই যে শেষেও আরো একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি গল্পে, যে গল্পটি সোমেশ বলা শেষ করে উম, করার পর লেখক লক্ষ্য করেন যে সোমেশের কানের পিছনেও সেরকম একটা জরুল রয়েছে, যেরকমটা শোভনের ছিল। তো তারপরে যখন লেখক বললেন যে সোমেশকে যে তোমার ওই ঘাড়ের পিছনে যে জরুলের কথা, তখন সোমেশ সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য বললেন বা বলল যে তাই জন্য গল্প বানানোটা সহজ হয়েছে। তো কিন্তু তাও শেষের লাইনটিতে আমরা দেখতে পাই যে লেখক সেই সোমেশের সেই বলা কথা এবং তার সেই অদ্ভুত হাসিটাকে কিন্তু বিশ্বাস করেননি। অর্থাৎ উম, লেখক এখানে গল্পটা এভাবে শেষ করেছেন, একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যেন শেষ করেছেন, যে গল্পটার আহ যেন শেষটা কি হচ্ছে সেটা পাঠকের উপরেই যেন ছেড়ে দিচ্ছে, যে তোমরা ভাবো। হুম, তিনি নিজে শেষ করলেন না, কিন্তু শেষটা যেন পাঠকরা বুঝতে পারছেন যে তাহলে কি এখানে আমরা আন্দাজ করতেই পারি যে তাহলে সোমেশের অভিজ্ঞতা, এটা তার জীবনের অভিজ্ঞতা যেটা শোভনের চরিত্রের উপর আহ আরোপ করেছে, তাই না? অর্থাৎ সেই শোভনই যে সোমেশ সেটা বুঝতে আমাদের বাকি থাকে না, এবং আমরা এটাই আন্দাজ করি, তাই না? তো এই যে সোমেশের যে পরিণতি, শেষ পরিণতি, ট্রাজেডিক পরিণতি, এবং এই যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে একটা সমাপ্তি ঘটে, যেটা থেকে যেন মনে হয় যে শেষ হয়েও হলো না শেষ, তাই না? এরকমটা মনে হয়। এবং এই গল্পের মধ্যে মানে এটাই গল্পের মূল সারসংক্ষেপ বা সারমর্ম। এবং এই গল্পের মধ্যে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করি, যে লেখকের বাচন ভঙ্গি এবং তার লেখার মধ্যে একটা কবিত্বপূর্ণ ভাব বা কবিত্বপূর্ণ পটভূমি আমরা দেখতে পাই। তোমরা লক্ষ্য করেছো এবং আমি পড়ানোর সময়ও বলেছি যে গল্প বলতে বলতে তিনি কি সুন্দর পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলো কত কাব্যিক ভাবে যেন কবিতার মতো ফুটিয়ে তুলেছেন, তাই না? যে আমরা গল্পের রূপে পড়ছি, কিন্তু যেন একটা কবিতার মতো একটা ছন্দ কাজ করছে, একটা কাব্যিক ভাব কাজ করছে সেই লেখাগুলোর মধ্যে, তাই না? কত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তার কাব্যময় লেখা দিয়ে। এবং এই যে বাচন ভঙ্গি বা কথন ভঙ্গি, সেটাও বেশ একটু অন্যরকম, তাই না? এমনি সাধারণ গল্পগুলোতেও আবার যে গল্পের প্লট, হ্যাঁ, যেটা সাধারণ যে গল্পগুলো আমরা পড়ে থাকি, যে একটা সাধারণ একটা গল্প থাকে, তার শেষ থাকে। এবং এই গল্পতে আমরা দেখতে পাই যে দুই রকমের কাহিনী থাকে। হ্যাঁ, যে একটা গল্পের মধ্যে দুটি গল্প, তাই না? তো এটাও একটা তার একটু নতুনত্ব।
লেখনীর নতুনত্ব ভাব এবং বলা যায় যে এই যথার্থ ছোট গল্প হয়ে পাঠকদের কাছে ধরা দেয়, তাই না? তো আমরা এই নিরুদ্দেশ গল্পটির মধ্যে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করলাম সেগুলো কি? কিছু কিছু মেন যে প্রধান কিছু জিনিস আমাদের মানে চোখের সামনে ভাসে বা আমরা দেখতে পাচ্ছি বা লক্ষণীয়, সেগুলো কি কি? না, একটা গল্পের মধ্যে দুই রকমের কাহিনী, হ্যাঁ, বা বা মানে দুই রকম গল্পের প্লট এবং দুই রকমের চরিত্র থাকে এবং সেই দুই রকম প্রধান চরিত্রের মধ্যেও আরো কিছু কাল্পনিক চরিত্র থাকে। এছাড়া আহ গল্পের লেখকের যে বাচন ভঙ্গি এবং যে নিপুণ কবিত্বের ভাব লেখার মধ্যে স্পষ্ট, হুম, এবং গল্পের দ্বিধা দ্বন্দ্বময় একটা সমাপ্তি বা পরিণতি ঘটে, তাই তো? তো এই হলো গল্পের সারমর্ম। এরপর গল্পটির নামকরণ কতটা সার্থক হয়েছে সেটা আমরা দেখব। সাহিত্যে কিন্তু এই নামকরণটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। তো দেখবে এই গল্পে বা উপন্যাসে বা কবিতায় যে শিরোনাম থাকে, সেই শিরোনামটা দেখে আমরা আহ, সেই গল্প উপন্যাস বা কবিতার যে বিষয়বস্তু থাকে সেটার একটু ধারণা করতে পারি, আন্দাজ করতে পারি যে কি ধরনের বিষয়বস্তু থাকতে পারে, তাই না? এবং কারো কারো আবার সেই শিরোনামটা দেখে সেই পড়াটা, মানে সে গল্প কবিতা বা উপন্যাস আহ, সেটা পড়ার জন্য ইন্টারেস্টেড হয় যে বাহ, নামটা তো ভালো, তাহলে গল্পটা বেশ ভালো হবে নিশ্চয়ই, বা কবিতাটা বেশ ভালো হবে নিশ্চয়ই, পড়া যেতে পারে। এরকমটাও নিশ্চয়ই তোমাদের কারো কারো হয়ে থাকে। এটা তো আমার হয়, মানে আমি সেজন্যই বলছি আর কি। তো যাই হোক, সেজন্যই সাহিত্যে নামকরণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং সাহিত্যের নামকরণের আহ, বা নামকরণটা কখনো কখনো ঘটনা কেন্দ্রিক হয়ে থাকে, আবার কখনো চরিত্র কেন্দ্রিক হয়ে থাকে, আবার ব্যঞ্জনাধর্মীয় হয়ে থাকে, হ্যাঁ। তো আমাদের আলোচ্য বিষয় বা আলোচ্য গল্পটি, যেটার নামকরণ উম, যথার্থ হয়েছে কিনা, সার্থক হয়েছে কিনা, সেটা নিয়েই আমরা কথা বলবো। তো আমাদের আলোচ্য গল্পে আমরা দেখতে পাই যে লেখক নিজের এবং এবং তার বন্ধু সোমেশের এক শীতের দুপুরে দুজনের মনের ভারাক্রান্ত ভাব দূর করার জন্য লেখক নিজে আহ, একটা নিরুদ্দেশের বিজ্ঞাপন নিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলেন এবং সেই নিরুদ্দেশ হওয়ার পিছনে কিছু কারণ, মানে সম্ভাব্য কারণ এবং সে নিরুদ্দেশ হওয়ার প্রভাব, এই এই বিষয়গুলো নিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলতে চান। তো লেখকের মতে এই নিরুদ্দেশ হওয়ার পিছনের কারণ খুবই স্বাভাবিক হয়ে থাকে এবং সেগুলো সাধারণভাবে যে বকাবকির ফলে বা সাধারণ পরিবারের মান অভিমানের ফলে ছেলেরা বা মেয়েরা তারা অভিমান করে নিরুদ্দেশ হয়, হুম, এবং তারা ফিরেও আসে আবার, হুম। কিন্তু লেখকের বন্ধু সোমেশ তার একটু অন্য মত এবং সোমেশের মতে যে এই ফিরে আসাটাও এরকম সাধারণ হয় না, কখনো কখনো সেটা খুব ভয়ঙ্কর হয় এবং মানে ভয়ঙ্কর দুঃখেরও হয়, হ্যাঁ। এই বলে দেখি আমরা যে সোমেশও একটা গল্প বলেন, যে শোভন নামে একটি ছেলের গল্প বলেন, আহ, যে যার ফিরে আসাটা এরকম সাধারণভাবে হয় না, তার ফিরে আসাটা খুবই দুঃখজনক হয়। হুম, যে শোভন যখন নিরুদ্দেশ হয়ে যায় এবং যখন ফিরে আসে, তখন তার বাড়ির লোক, এমনকি তার বাবাও তাকে চিনতে পারেন না, হুম। তো তাকে ছেলে হিসাবে আর দ্বিতীয়বার গ্রহণ করেন না, কারণ সেটার পিছনে পরিস্থিতি ছিল, যে পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছিল, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম। পরিস্থিতি এমন হয়েছিল
যে তার কারণে তার ছেলেকে ফিরিয়ে নিতে পারেন না। তো সেই শোভন যে ফিরে এসেও তার পরিবারকে সে পায় না। হ্যাঁ, তার ফিরে এসে কোনো লাভ হয় না। সে সে বিচ্ছিন্ন হয়ে গেল, তার পরিবার থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, তো এটা খুবই দুঃখজনক। এবং শোভনের জীবনের এই নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং নিরুদ্দেশ হয়ে গিয়ে আবার ফিরে আসাটা আরো দুঃখজনক হয়ে ওঠে যখন আহ তার মায়ের কাছে তার নিজেকেই, তার মায়ের হারানো ছেলে হয়ে নিজেই নিজের আহ, কি বলে রূপে বা নিজের চরিত্রে তার মায়ের সামনে অভিনয় করতে অনুরোধ করা হয়। এটা শোভনের কাছে একেবারেই মেনে নেওয়ার মতো বিষয় নয়। খুবই দুঃখজনক একটা পর্ব আসে তার জীবনে। তাই শোভনের রূপে সোমেশ এটাই বলতে চেয়েছে যে উম, নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং আবার ফিরে আসাটা সুখকর হয় না। হুম, অনেকের ক্ষেত্রে এটা খুবই দুঃখজনক হয়ে থাকে, সত্যিকারের দুঃখজনক হয়ে থাকে কিছু কিছু গল্প বা কিছু কিছু নির্দেশ হওয়ার কারণ। হ্যাঁ, তো আমরা এই গোটা গল্পটি আমরা তাই দেখি যে পুরোটাই নিরুদ্দেশের ঘটনা নিয়েই বর্ণিত। হুম, যে একটা গল্পের মধ্যে যে দুটো কাহিনী আছে, লেখকের বলা একটা কাহিনী এবং লেখকের বন্ধু সোমেশের বলা একটা কাহিনী, দুটোই নিরুদ্দেশ হওয়ার গল্প রয়েছে। উম, এবং সেজন্যই এই গল্পটির নাম যে নিরুদ্দেশ নামকরণ করা হয়েছে, সেটা যথার্থ এবং উপযুক্ত ও সার্থক নামকরণ হয়েছে বলেই আমাদের মনে হয়, তাই নয় কি? আচ্ছা, তো এবার গল্পের চরিত্র নিয়ে আমরা কথা বলবো। হুম, তো গল্পে দুটি প্রধান চরিত্র আমরা দেখতে পাই। কে কে না, প্রথমে গল্প কথক অর্থাৎ গল্পের লেখক নিজে এবং সোমেশ, এই দুটো চরিত্র প্রধান, তাই তো? এরপর গল্প কথকের বলা যে কাহিনী তার মধ্যেও কিছু কাল্পনিক চরিত্র আছে এবং সোমেশের বলা যে কাহিনী তার মধ্যেও কিছু চরিত্র রয়েছে, তাই তো? তো প্রথমে গল্প কথক অর্থাৎ তার সম্পর্কে আমরা কি বলতে পারি। এবং গল্পে আহ, দেখতে পাই আমরা যে শুরুতেই যে গল্পের শুরুতেই যে তার ভারাক্রান্ত মন আমরা দেখতে পাই। এবং তারপরে তার লেখার মধ্যে, গল্পের লেখার যে কথন ভঙ্গি বা বাচন ভঙ্গি, তার একটা নিপুণতা আমরা লক্ষ্য করি, তাই না? এবং একটা কাব্যিক ভাব খুব নিপুণ ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন এই গোটা গল্পের মধ্যে দিয়ে। তো তার কবিত্ব ভাব বা কাব্যিক ভাব খুব পরিমাণে গল্পটির মধ্যে স্পষ্ট। হুম, এবার চরিত্র নিয়ে বলতে গেলেই আসলে এবার বলা যায় সোমেশকে নিয়ে। হ্যাঁ, সোমেশ কি না, সোমেশকে গল্প কথকের অর্থাৎ লেখকের বন্ধু সোমেশ। এবং তাকেও দেখা যায় এই গল্পে আহ, তারও মন ভারাক্রান্ত হয়ে থাকে। এবং আহ, কি দেখি না, দুটো মতভেদ আমরা দেখতে পাই। যে গল্পকথক এবং সোমেশের দুটো মতভেদ, অর্থাৎ গল্পকথকের সেটা নিরুদ্দেশকে নিয়ে, নিরুদ্দেশকে কেন্দ্র করে গল্পকথক এবং সোমেশের মধ্যে দুটো মত আমরা দেখতে পাই, তাই তো? কি কি না, একটু আগেই বললাম যে গল্পকথকের মতে নিরুদ্দেশ হওয়ার পিছনে কিছু সাধারণ কারণ থেকে থাকে। এবং সেটা মান অভিমান থেকেই, পারিবারিক মান অভিমান থেকে নিরুদ্দেশ হয় এবং আবার সেটা তারা ফিরেও আসে। সোমেশের মতে নিরুদ্দেশ হওয়ার পিছনেও কিছু সত্যিকারের ট্র্যাজেডিও থাকে, অনেক দুঃখজনকও হয় যে তারা সত্যিকারের নিরুদ্দেশ হয়ে যায় একেবারের মতো, চিরকালের মতো। তাদের আর বাড়ি ফেরা হয় না, তাদের ঘরে ফেরা হয় না, তার পরিবারের কাছে, তার বাবা মায়ের কাছে আর ফেরা হয় না, তাকে একেবারেই নিরুদ্দেশ হতে হয়। এরকম দুঃখজনক সত্যিকারের কিছু ঘটনা থেকে থাকে। এরপর যে কথকের বলা চরিত্র, মানে কথকের বলা যে কাহিনী তার মধ্যেকার নিহিত যে চরিত্রগুলি কারা কারা, প্রথম গল্পের কাহিনীর মধ্যে ছিল যে একটি ছেলে
যে থিয়েটার থেকে রাত করে বাড়ি ফিরে, তার সম্পর্কে বলতে গেলে কি বলা হবে না, ছেলেটি আহ উম, যে বড়দের কথা শোনে না, হুম, পড়ায় অমনোযোগী, তারপর সে রাতে দেরি করে থিয়েটার থেকে বাড়ি ফেরে, হ্যাঁ, এবং সে বলা যায় উম বাবা তার মানে অভিমানী ছেলে, এটা বলা যায় তাই না, যে বাবার বকুনি খেয়ে, বাবা মায়েরা তো বকেই, শাসন করে, তবু সে বাবার এই বকুনি খেয়ে সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো ডিসিশন সে নিতে পেরেছে, তাই না? তো সে যথেষ্ট উম কি বলা যায়, যে অভিমানী এবং একটু দুষ্ট প্রকৃতির ছেলে। এবং এটাও দেখা যায় যে শেষে তার মা যখন বকা দেয়, যে সে চলে যাওয়ার পর তার বাবা মায়ের বা বাবার কি অবস্থা হয়েছিল সেটা জানার পর সে কিন্তু বাড়িতে থেকে যায়, এবং ছেলেটি গেল, তারপর আর কে আছে, তার মা, ছেলেটির মা। মায়েদের চরিত্র তো স্বাভাবিকভাবে সব মায়েদের মতোই, তাই না? একই, সব মায়েরা তো একই হয়, যে আহ, সন্তানদের জন্য চিন্তা করেন, এবং আহ, কিছু হয়ে গেলে সন্তানদের একটু কিছু হয়ে গেলে কেঁদে কেটে বুক ভাসান, খাওয়া দাওয়া ছেড়ে দেন, বিছানা সজ্জা হন, এরকমটা। সেরকম স্বাভাবিক মায়ের মতো চরিত্র এই ছেলেটির মায়ের চরিত্রের সঙ্গে মিল পাওয়া যায়, তাই তো? এবং যে বাবা চরিত্র, তিনি আহ তিনিও কতকটা, প্রায় পুরোটাই বলতে গেলে চলে, যে সাধারণ সমস্ত বাবা যেরকমটা হয়ে থাকে ঠিক সেরকমটা, যে নারকোলের মতো, হুম, যে বাইরেটা কঠিন আবরণে ঢাকা থাকে কিন্তু ভিতরটা নরম। তো এই গল্পেও আমরা দেখতে পাই যে ছেলেটির বাবা ছেলেটিকে রাগের মাথায় বকাবকি করে ঠিকই, এবং ছেলেটি যখন চলে যায় তখন তিনি প্রথমে আহ সে রাগের ভাবটা ছিল, কিন্তু তার মনে একটা আশা ছিল যে তার ছেলে ফিরে আসবে। তিনিও চান না যে তার ছেলের কিছু হয়ে যাক, বা ছেলেটা সত্যি সত্যিই বাড়ি থেকে চলে যাক, এরকমটা তিনি কখনোই চাননি। এবং এমনকি তার এই যে বাইরের কঠিন ভাব এবং ভিতরের নরম ভাব, সেটাও দেখা যায়, যে তিনি তার ছেলেটির মা যখন না খেয়ে না দিয়ে কান্নাকাটি করছিলেন সারাক্ষণ, তখন তিনি তার মাকে বকাও দিচ্ছিলেন, যে না খেয়ে এরকম প্যান প্যান করছেন বা ইত্যাদি ইত্যাদি। এবং তিনি নিজেও কিন্তু ভিতরে ভিতরে তার ছেলের জন্য চিন্তা করছে, হ্যাঁ, দেখতে পাই আমরা। এবং এটাও তিনি করেছেন যে যাতে ছেলে ফিরে আসেন, এবং উম, পুরো পরিস্থিতিটা সামলানোর জন্য, যে তার মায়ের শরীর খারাপ হয়ে যাবে এরকম করে থাকলে, এবং ছেলেটিও বাড়ি ফিরছে না, তাই এরকম একটা দায়িত্ব পরায়ণ বোধ তার মধ্যে দেখতে পাই, একটা সাধারণ বাবার মধ্যে যেমনটা হয় সেরকমটাই, যে তিনি উম, খবরের কাগজের অফিসে যান এবং সেখানে কত ঝামেলা ঝক্কি পেরিয়ে তিনি বিজ্ঞাপনের জন্য বলে আসেন, হ্যাঁ। এবং তার নম্র ভাব, মানে ভিতরের নরম ভাবটাও আমরা পরে প্রকাশ পাই যখন ছেলেটি ফিরে আসে। তার মা যখন বকাবকি করছিলেন তখন তার বাবা কিন্তু মৃদু স্বরে কথা বলছিলেন তার সঙ্গে, পাছে তার কথায় আবার ছেলেটি কষ্ট না পায়, অভিমান না করে, বা চলে না যায় আবার। এরকমটা সব বাবাদের মধ্যেই হয়ে থাকে, তাই না? এরপর আসি সমীচীর বলা গল্পের চরিত্রদেরকে নিয়ে। তো সমীচের বলা গল্পে কতগুলো চরিত্র ছিল না, প্রধান চরিত্র ছিল শোভন, তার বাবার চরিত্র পাই, এবং নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, আর কর্মচারীদের কথাও আমরা উল্লেখ পাই, তাই তো? তো প্রথম চরিত্র মানে প্রধান চরিত্র যে শোভন, শোভনের কথা বলতে গেলে কি বলা যায়, যে শোভন অত্যন্ত নির্লিপ্ত মনের একটা মানুষ, যেটা বলা যায় খামখেয়ালি। আগের ক্লাসগুলিতে আমি আরো বিস্তারিতভাবে বলেছিলাম এই বিষয়ে, যে খামখেয়ালি, নিজের মতো চলে, যে তাকে কেউ বেঁধে রাখতে পারে না, বা কারোর বাঁধনে সে থাকতে পারে না, এরকম। তাই শোভনকে আমরা দেখতে পাই এখানে খুবই নির্লিপ্ত মনে। তার এমনকি তার বাবা মায়ের ভালোবাসার বন্ধনেও সে আবদ্ধ থাকতে পারেনি, সে চলে গেছে। সাধারণ মানুষদের বাইরে থাকলে যেরকমটা কষ্ট করে আহ থাকতে হয়, কত কিছু বিপদ আপদ বা কষ্টের মুখোমুখি হতে হয়, এবং সাধারণ মানুষের সেটা
কষ্টের মনে হয়, কিন্তু শোভনকে আমরা অন্য রূপে দেখি। শোভনের এই কষ্টগুলিতেই যেন তার মুক্তির স্বাদ পায় সে। হুম? এবং সে নিজের খেয়াল মতোই চলে। তার বাবা মায়ের কাতরতা, আকুতি মিনতি সেগুলোও যেন তার কানে আসে না। এবং শেষ পর্যন্তও আমরা দেখি যে কেবল তার যখনই ইচ্ছে হয়েছে তখনই সে বাড়ি ফেরার চেষ্টা করেছে। এবং এই শোভন যে চরিত্রটি, তার এক দুঃখজনক দশাও আমরা দেখতে পাই শেষে। তার মানে শোভনের পরিণতিটা খুবই দুঃখজনক ভাবে হয়। তার বললাম যেমন একটু আগে, যে তার বাড়ির লোক কেউ তাকে চিনতে পারেনি, তাকে কেউ গ্রহণ করেনি, স্বীকার করেনি। তার নিজের ছেলে বলে কিছু ঘটনার জন্যই কেবল তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় চিরকালের মতো। হুম, তার ঘরে ফেরা হয় না আর। সে চিরজীবনের মতোই তাকে নিরুদ্দেশ হয়ে যেতে হয়। হ্যাঁ, এরকম একটা দুঃখজনক ঘটনা বা দুঃখ আহ, তার জীবনে ঘটে। হুম, এবং তার জন্য যদি মানে গল্পের লেখক শেষটা যেমন ভাবে করেছেন এবং পাঠকদের যেরকমটা তিনি ভাবতে বাধ্য করেছেন যে সোমেশই আসলে শোভন, সেক্ষেত্রে বলা যায় যে শোভন ওরফে সোমেশ শেষে তার জন্য তার আফসোসও থাকে কিছুটা। হুম, যে সে যদি খামখেয়ালিপনার মতো না হতো, বা উম, সবার বলতে তার বাবা মায়ের ভালোবাসার বন্ধন থেকে সে যদি মুক্তির স্বাদের জন্য বের হয়ে না আসতো, হয়তো তার পরিবার তার সাথে থাকতো এতদিন। এরকমটা একটু আফসোসও তার মধ্যে থেকে যায়। এর দুঃখটা যেন তার চিরকালীন দুঃখ, তার মনকে কুড়ে কুড়ে খায়। এরকমটা শেষের যে সে যে একটা অদ্ভুত হাসি দিয়েই যে বলে যে তার ঘাড়ের কাছে যে জরুলটার কথা, যে ওটা ছিল বলেই গল্প বানানোটা সম্ভব হয়েছে। তার যে অদ্ভুত হাসি, সেই হাসিটার মধ্যেই যেন তার সমস্ত দুঃখ কষ্ট সেটা যেন তার মধ্যে দিয়েই যেন প্রকাশ পাচ্ছে। এবং এই ভাবনাটাই লেখক যেন পাঠকদের জন্যই ছেড়েছেন, যে পাঠকরা এরকমটাই ভাবুক। হুম, এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা সমাপ্তি, যে এরকমটা হতে পারে বা আবার নাও হতে পারে, যেটা তার কাল্পনিক একটা মনে মনে গড়া একটা গল্পও হতে পারে, তাই না? তো এই হলো চরিত্র সম্পর্কে আলোচনা। তো এই নিরুদ্দেশ গল্প নিয়ে যে সমস্ত আলোচনা হলো, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং কোথাও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, কেমন? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে। কেমন? ভালো থেকো সবাই। ধন্যবাদ।